সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানের ২০০তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত ৪ বছর যাবৎ পিকেএসএফের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমাদের শেষ পর্ব। আজকে আমরা আলোচনা করব সমৃদ্ধি কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমৃদ্ধি ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন, সমৃদ্ধি কেন্দ্র এবং সমৃদ্ধ বাড়ি সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী জনাব নুজহাত পারভিন, এবং আমাদের সাথে আরও রয়েছেন আরচেজের সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। পিকেএসএফ এর অনেকগুলো কর্মসূচির মধ্যে একটি হচ্ছে সমৃদ্ধি, যা ২০১০ সালে আরম্ভ হয়েছিল। পিকেএসএফ এর মূলধারার এই জনকেন্দ্রিক কর্মসূচিটি ভৌগোলিকভাবে ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়েছে। একই সাথে কর্মসূচিরও বিস্তৃতি ঘটেছে। কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে সমৃদ্ধ বাড়ি এবং সমৃদ্ধি ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন ও সমৃদ্ধি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কোথাও কোথাও এই কাজগুলি সম্পন্ন হয়েছে। দর্শক মণ্ডলী, এই বিষয়ের উপরে একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মানুষকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিতকরণের লক্ষ্যে পিকেএসএফ ২০১০ সাল হতে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারসমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি বা সমৃদ্ধি নামক একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক উন্নয়নের লক্ষ্যে বর্তমানে প্রায় ১৫০টি ইউনিয়নে এ কার্যক্রম চলছে। সমৃদ্ধি কর্মসূচির মধ্যে সমৃদ্ধি বাড়ি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এ কার্যক্রমের মাধ্যমে একটি দরিদ্র পরিবারকে নির্বাচন করে তাদের বাড়িটিকে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এমন একটি সমৃদ্ধি বাড়ি হলো কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বিটমান গ্রামের শিউলি আক্তারের বাড়ি। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থা সিসিডি এর সহযোগিতায় এই বাড়িটিকে একটি সমৃদ্ধি বাড়িতে রূপান্তরিত করেছে। আমার বাড়িটা সমৃদ্ধির সিসিডির মধ্যে থেকে সমৃদ্ধির মাধ্যমে করা হয়েছে। বিভিন্ন ফলের গাছ আছে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, তারপরে চালতা গাছ, আরও অনেক ধরনের ফলের গাছ আছে। সিসিডির মাধ্যম থেকে আমরা একটা স্বাস্থ্য কার্ড করছি। ওইখান থেকে 15 দিন বা 1 মাস পরে পরে একটা স্বাস্থ্যকর্মী আসে, উনি আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে। শিউলি আক্তারের স্বামী একজন রাজমিস্ত্রি। তার একার আয় দিয়ে তাদের সংসার ভালোভাবে চলতো না। সেজন্য শিউলি আক্তার পিকেএসএফ এর সহযোগী সংস্থার কাছে থেকে তার আয় বৃদ্ধির জন্য সহযোগিতা চায়। তখন পিকেএসএফ এর সহযোগী সংস্থা তার বাড়ি থেকে কিভাবে বেশি পরিমাণে অর্থ আয় করা যায় সে সম্পর্কে পরামর্শ ও অর্থনৈতিক সাহায্য সহযোগিতা প্রদান করে। তারা এই বাড়িটিতে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানোর পরামর্শ দেয়। তার বাড়িটিতে এখন আম, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, জাম্বুরা, বিলম্বী সহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। এসব গাছ থেকে যে ফল পাওয়া যায় সেগুলো তারা নিজেরা খেয়ে ভিটামিনের চাহিদা পূরণ করে আর অতিরিক্ত ফল বিক্রি করে বাড়তি আয় করে সংসারের বিভিন্ন কাজে লাগায়। সহযোগী সংস্থা থেকে ঋণ নিয়ে শিউলি আক্তার একটা গাভী কিনেছে। সেই গাভীর দুধ বিক্রি করে সে বাড়তি আয় করছে। এছাড়া সে বাড়িতে হাঁস মুরগি পালন করে। হাঁস মুরগির বাচ্চা বিক্রি করেও সে এখন কিছু বাড়তি আয় করে। তার বাড়িতে বেশ কিছু ঔষধি গাছও লাগিয়েছে। এখন শিউলি আক্তার তার স্বামীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে। একটি কন্যা সন্তান নিয়ে তারা সুখেই আছে। তাদেরকে দেখে আমাদের এলাকার লোক, বিভিন্ন পাশের সমিতি আছে, বিভিন্ন সদস্য আছে, তারা অনেক উৎসাহ বোধ করছে। উৎসাহ বোধ করে আমাদের যে সমৃদ্ধি বাড়ি, এই সমৃদ্ধি বাড়ি করার জন্য তারা অনেক উদ্যোগী হচ্ছে। পিকেএসএফ এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন কার্যক্রমসমূহ টেকসই করা, এলাকার গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা ও উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা এবং স্থানীয়ভাবে জবাবদিহিতা বৃদ্ধির জন্য সমৃদ্ধি প্রকল্প বাস্তবায়নাধীন প্রতিটি এলাকায় একটি করে সমৃদ্ধি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এমন একটি সমৃদ্ধি কেন্দ্র হল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ ইলিয়টগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সমৃদ্ধি কেন্দ্র। এই ওয়ার্ডের গণ্যমান্য 11 জন ব্যক্তিকে নিয়ে একটা কমিটি করা হয়েছে, যেখানে রয়েছে ওয়ার্ড কমিশনার, শিক্ষক ও ইমাম সাহেব সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই কমিটিতে 4 জন নারী সদস্যও রয়েছে। 2 বছর মেয়াদের এই কমিটি মাসে একটি করে বছরে 12টি সমন্বয় সভা পরিচালনা করে। আমরা প্রতি মাসে আমাদের ওয়ার্ড কমিটির মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি। এই কার্যক্রমগুলির মধ্যে রয়েছে শিশু শিক্ষার উদ্বুদ্ধকরণ, নারী শিক্ষা উদ্বুদ্ধকরণ এবং সামাজিক সহিংসতা প্রতিরোধে
আমাদের ভূমিকাকে আমরা এখানে কাজ করি। যৌতুক প্রথার বিরুদ্ধে আমরা কথা বলি। এখানকার রাস্তাঘাটের যে ছোটোখাটো কাজগুলো, এগুলো আমরা সংস্কার করি, বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করি। একটি নির্দিষ্ট ঘরে এই সমৃদ্ধি কেন্দ্রের সভা অনুষ্ঠিত হয়। এলাকার সকল সাধারণ মানুষ এই সভায় অংশগ্রহণ করতে পারে। সভায় এলাকার উন্নয়নমূলক কাজ এবং বাল্যবিবাহ, বহুবিবাহ, নেশা ও মাদক থেকে যুব সমাজকে রহিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে সমাধানের ব্যবস্থা করা হয়। এছাড়া সভায় শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। এভাবে পিকেএসএফ তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, সমৃদ্ধি কেন্দ্র, সমৃদ্ধি বাড়ি এবং ওয়ার্ড সমন্বয় কমিটির উপর প্রামাণ্য চিত্রটি দেখলাম। আলোচনার পালা। আলোচনার প্রথমেই নুজাত পারভিন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি সমৃদ্ধি ইউনিয়নের ইউনিয়ন সমন্বয়কারী। ইউনিয়ন সমন্বয়কারী হিসেবে আপনাকে অনেকগুলো কাজ করতে হয়। এই সমৃদ্ধির কার্যক্রমটা আপনার ইউনিয়নে কিভাবে আরম্ভ হয়েছিল? প্রথমে তো আমরা ওখানে জরিপ করি, যে জরিপের মাধ্যমে আমরা নির্ধারণ করি। সেই জরিপটা কারা করলো? এটা আমাদের প্রথম অবস্থায় আমাদের স্টাফই, ওয়েবের নিজস্ব স্টাফ, প্রতিটা বাড়ি চিনে, প্রতিটা পরিবার চিনে, তাদেরকে দিয়ে কাজটা, এবং ওই ওয়ার্ডের মেম্বারদের নিয়ে কিন্তু হচ্ছে কাজটা সহযোগিতা করার জন্য ওই ওয়ার্ডের মেম্বারদেরকে নিয়ে আমরা মূলত কাজটা শুরু করি। বলেন শরফুল। আমাদের যারা পারিবারিক উদ্যোগ উন্নয়ন সহকারী একজন রয়েছে এবং সমাজ উন্নয়ন সংগঠক একজন রয়েছে, এই দুজনে প্রতিটি পরিবারে, তার আগে যদি আরেকটু যাই, যে আমরা আমাদের ইউনিয়নে 5367টি খানা আছে। প্রতিটি খানা আমরা বেজলাইন সার্ভে করি, যে ওই পরিবারে কতজন সদস্য আছে, ওই পরিবারের আয়ের উৎসটা কি, মাসিক তার আয় কত, ওই পরিবারে কতজন স্কুলগামী ছাত্রছাত্রী আছে কিনা, প্রশিক্ষণ আছে কিনা, সমস্ত বিষয়গুলো একটা ফরম্যাটের মাধ্যমে প্রতিটি খানার প্রতিটি মানুষকে জরিপ করা হয়। ওটাকে পরিবার ভিত্তিক উন্নয়ন পরিকল্পনায়। এর পরে যে হচ্ছে যে আর একটা ফরম্যাট, যে ওই পরিবারের সম্পদ যেটি আছে সেটিকে কিভাবে সঠিক ব্যবহার করা যেতে পারে এবং ওই পরিবারের সীমাবদ্ধতা কি আছে, সেই জায়গায় তাকে কি সাপোর্টটি প্রয়োজন হবে, প্রশিক্ষণের মাধ্যমে তাকে কোন প্রশিক্ষণ লাগে, কিভাবে দক্ষ করতে হবে, সেই জায়গাটি পরিবার পরিকল্পনা ছকের মাধ্যমে বের করে নিয়ে আসা হয় এবং তাদের জন্য সেই অনুযায়ী কাজগুলো করা হচ্ছে। এই যে অর্থনের বিষয়ে যে আমাদের সমৃদ্ধি কার্যক্রমের ভিন্নতাটা কি একটু যদি? সেইখানে আমরা দেখছি যে কাজ হচ্ছে, কিন্তু শুধুমাত্র ঋণ দিয়ে দারিদ্র সীমার উপরে উঠতে যে আমরা দেখছি যে আমাদের কাঙ্ক্ষিত হারে যেটি হওয়ার কথা ছিল, সেই পরিমাণ জনগোষ্ঠী সেই জায়গাটাই যাচ্ছে না। সমৃদ্ধি কর্মসূচি যেটা বলছে যে তার শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা নিয়ে কাজ করছে, ওই মানুষটির স্বাস্থ্যগত বিষয়ের দরকার আছে। স্বাস্থ্য একদম প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমরা সেবা দিচ্ছি, যেটা অন্যান্য কর্মসূচিতে শুধুমাত্র একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করা হয়। কিন্তু সমৃদ্ধি বলছে মানুষের জীবনযাত্রা যেহেতু বহুমুখী সেক্টরে কাজ করতে হবে, দারিদ্রটাও বহুমুখী, দারিদ্রটাকে অ্যাড্রেস করতে হবে বহুমুখীভাবে। তাহলে আমি যদি বহুমুখী সাপোর্ট দিই, তাহলে সমৃদ্ধির মধ্যে দেখেন যে সকল কিছু আছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, পরিবার পরিকল্পনা, কিভাবে ওই পরিবারের জন্য কি করা দরকার সেটি, এবং সামাজিক যে অবকাঠামোর উন্নয়ন আছে, আমরা যদি বলি যে স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মন্দিরের অবকাঠামো, সেই জায়গাটাই কাজ করতেছে। আসলে সমৃদ্ধি কর্মসূচিটা এমন একটা কর্মসূচি যেখানে মানে সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং এইটার কারণে কিন্তু মানুষ যেটা বলছিলেন যে আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু একটা গরিব মানুষ, একটা গ্রামের মানুষ ডাক্তার দেখানোর জন্য কিন্তু দূর জায়গায় যেতে পারে না, কিন্তু আমাদের যে স্যাটেলাইট ক্লিনিক বলি, সেই স্যাটেলাইট ক্লিনিকের আমরা MBBS ডাক্তার নিয়ে আসছি এবং নিয়ে এসে গ্রামের ভিতরে নিয়ে এসে সেই মানুষটার আমরা হচ্ছে সাপোর্টটা দিচ্ছি। এটা কিন্তু তার জন্য একটা বড় পাওয়া। আবার যদি আমি মনে করি যে স্ট্যাটিক ক্লিনিক, যেটা আমাদের যে স্বাস্থ্য সহকারী আছে, অসুস্থ হয়ে গেছে একজন, সাথে সাথে আমাদের স্বাস্থ্য সেবিকাদের মাধ্যমে ফোন আসলো,
চলে গেল আমাদের সেই স্বাস্থ্য সহকারী, ওখানে তার যে সাপোর্টটা দেওয়ার দরকার সে, এই যে একদম দোরগোড়ায় আমরা পৌঁছায় দিচ্ছি যে সেবাগুলো। আমাদের সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে, এইটা হচ্ছে অন্য কোনো কর্মকাণ্ডের ভিতরে কিন্তু নাই। আবার পাশাপাশি এটা যদি বলি যে হচ্ছে শিক্ষার ক্ষেত্রেও একটা স্কুলে বাচ্চা পড়াতে চায় না, বা গ্রামের মানে নারী পুরুষ বলি যে আমার ছেলে মেয়ে ওদের প্রাইভেট পড়া রেডি করাই দেবে কে, 1-এ যারা পড়ছে 2-তে যারা পড়ছে তারা কিন্তু স্কুলের পড়াগুলো আবার ওই যে টিচার আছেন তারা কিন্তু করায় দিচ্ছে একদম হাতে কলমে, যেখানে হচ্ছে প্রাইভেট পড়তে হচ্ছে না। জি জি এইটা জি, হচ্ছে কিন্তু বড় জি নুজহাত বিষয়। পারভীন, আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। জি স্যার। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় হলো, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমটি নিয়ে। শরীফুল, আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি ঋণ কার্যক্রম নিয়ে বলেছিলেন। এখানে একটি বড় ধরনের পরিবর্তন ঘটেছে ঋণ কার্যক্রমে, সেটা হচ্ছে সাধারণ ঋণ আর আমাদের সমৃদ্ধি ঋণের মধ্যে পার্থক্য রয়েছে। তো আসলে অন্যান্য যে ঋণ আছে সংস্থায়, সে ঋণগুলো শুধু একটিভাবেই যাচ্ছে, কিন্তু সমৃদ্ধি ঋণটা হচ্ছে যে পরিবারে আমরা ঋণটা দিচ্ছি, ঋণটা দেওয়ার আগে ওই পরিবারকে আগে একটি পরিবার উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে অ্যাসেসমেন্ট করা হয় যে ওই পরিবারের কি কি ধরনের সাপোর্টটি লাগবে। সেখানে আমরা 3 ধরনের ঋণ দিয়ে থাকি। একটি হচ্ছে যে আইজি অর্থাৎ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি, এবং সাথে সাথে হচ্ছে তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একেবারেই কম লভ্যাংশের উপরে, এবং সম্পদ সৃষ্টির জন্য আমরা ঋণ দিয়ে থাকি। এই 3 ধরনের ঋণ সমৃদ্ধি কর্মসূচিতে চলমান রয়েছে, যেটা সমৃদ্ধি কর্মসূচির সম্পদ সৃষ্টি ঋণের ক্ষেত্রে হচ্ছে যে মাত্র 8% ডিক্লাইন মেথডে দেওয়া হয়, যেটা অন্য কোনো প্রজেক্ট বা অন্য কোনো কর্মসূচিতে সংস্থা নাই। এত সহজ লভ্যে নাই। এখানে 1 লক্ষ টাকা যদি ঋণ নেয় তাহলে 1 লক্ষ টাকা তাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করতে হবে। কেননা অন্য যে প্রয়োজনগুলো যদি তার বাড়ি সেটার জন্য আলাদা আমাদের সাপোর্টিং ঋণ রয়েছে, এবং সেটা খুবই স্বল্প সার্ভিস চার্জ, যেটা আমরা দেখছি যে যদি ফ্ল্যাট রেটে করি তাহলে হচ্ছে যে 4.21 আসে। আপনাদের ঝুঁকিটা কিভাবে আপনারা মানে অ্যাসেস করছেন? বড় যেহেতু ঋণ, ওই পরিবারের আসলে এই ঋণটা ব্যবহার করার সক্ষমতা অর্জিত আছে হয়েছে কিনা। কিনা। এখন সে শুধু কি পাওয়া যাচ্ছে বলে নিচ্ছে, নাকি তার ব্যবহারের সক্ষমতা আছে কিনা। শুধু যদি এটা কোনো যদি ধরনের এনশিওর করা যায় তাহলে আর ঝুঁকি থাকে না। এই জায়গাটা ঝুঁকিটা অনেক কমে আসতেছে। আমরা মনে করি যে সমৃদ্ধি কর্মসূচিতে আমরা এ পর্যন্ত যে ঋণ দিয়েছি, এ পর্যন্ত আমাদের ওডি 1 টাকাও নাই। আচ্ছা, মানে ওডি মানে আপনি কি মানে overdue নাই, বকেয়া নাই, বকেয়া নাই, 1 টাকাও বকেয়া এবং নাই। যে যেভাবে নিয়েছে সেভাবে ইনভেস্ট করেছে, পরিশোধ বিনিয়োগ করতেছে। করেছে। এটা একটা সবচেয়ে বড় দিক। আপনার ইউনিয়নে কি তাই? আপনি কি স্যার, একমত? জি, আমি শরীফুল? মনে করি যেটা উনি বলছিলেন আসলে কি কি পারপাসে আসলে সে টাকাটা চাচ্ছে, কোন জায়গাটা সে খরচ করবে, এইগুলো যখনই দেখে নিচ্ছি তখনই কিন্তু আমার মানে যেটা আমার বকেয়া পড়ার ভয়, সে ভয়টা কিন্তু আর থাকছে না। এবং আমি কিন্তু আমার ওই জায়গাটায় প্রতিনিয়ত আমার শিক্ষার সুপারভাইজার বলি, স্বাস্থ্য সহকারী বলি, বা সেবিকারা, সেবিকা বলি, বিশেষ করে আমাদের সবাই যাচ্ছে ওখানে, সবাই যাচ্ছে, ওই দেখছে, পরিবারে। দেখভাল করছে। কি কিনলো, যদি একটা গরু কেনে, গরু বাছুর সহ, তা আসলে তার ট্রিটমেন্টটা দেওয়ার জন্য কিন্তু আমার ডাক্তার আছে। এই যে আমাদের যে পরিবারগুলো, ওই পরিবারগুলো তো ওখানেই বসবাস করছে, আমি সুতরাং ওইটাই সে বলতে একেবারে চাচ্ছিলাম তার নজরে রয়েছে এটা। এটা আরেকটা বিষয় যে হচ্ছে আমার ইউনিয়ন পরিষদে আমার 9টা ওয়ার্ড আছে, ওয়ার্ড রয়েছে। 9টা মেম্বার আছে। 9টা মেম্বার আমার ওই জায়গায় বসে, যে আমাদের যেমন পৌরসভার কথা বলি, সিটি কর্পোরেশনের কথা বলি, কাউন্সিলরদের আলাদা বসার জায়গা এবং তাদের আলাদা মিটিং সিটিং করার একটা জায়গা আছে, বাট ইউনিয়ন পরিষদে কিন্তু সেরকম ভাবে ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক কিন্তু সেরকম ভাবে জায়গা নেই। কিন্তু আসলে ওই কার্যক্রম জবাবদিহিতার জায়গায় বা সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো দেখাশোনার, যে দেখভাল করা, এই জিনিসগুলো যদি আমরা ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে ওই ওয়ার্ডের যে মেম্বার তাকে সভাপতি করে, ওই এলাকার যে গণ্যমান্য ব্যক্তি তাকে হচ্ছে ওইখানে সহসভাপতি, এবং আমাদের যে কর্মসূচির সেবিকা আছে বা শিক্ষিকা আছে তাদেরকে সদস্য সচিব করে কিন্তু আমাদের এই ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে, এবং 11 জন সদস্য বিশিষ্ট কিন্তু আমাদের এই ওয়ার্ড কমিটিটি করা হয়েছে। একটাই কারণ যে তারা যেন তাদের ওই ওয়ার্ড ভিত্তিক কার্যক্রমগুলা দেখভাল করতে পারে,
ওই ওয়ার্ডের সালিশ বা নারী নির্যাতন প্রতিরোধে তারা ভূমিকা রাখতে পারে এবং সামাজিক উন্নয়ন যে কর্মকাণ্ড সেগুলো যেন তারা দেখভাল করতে পারে। স্যার আমি একটু মানে পিছনে যাচ্ছি যে আমাদের ডক্টর খলিকুজ্জামান স্যার আমাদের ওখানে গিয়েছিলেন, কিন্তু সমৃদ্ধি কেন্দ্রটা আসলে কিভাবে শুরু হলো এই জায়গাটা আমি বলি। ওয়ে ফাউন্ডেশন মানে শুরুতে কিন্তু সীমান্তে সমৃদ্ধি কর্মসূচি শুরু হয় এবং বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে কাজ করে। তো সেই উদ্যোগের ভিত্তিতে দেখা গেছে যেমন নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে, তারপর হচ্ছে আপনার ওপেন বাজেট যেটা সেটা নিয়ে কাজ করছে। সেই কমিউনিটির চাহিদা কিন্তু দেখা গেল যে হচ্ছে ওই ওয়ার্ড ভিত্তিক যদি কেন্দ্র তৈরি করা যায় তাহলে ওই ওয়ার্ডে বসেই তাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো সমাধান করতে পারে এবং একটা পরিকল্পনা তৈরি করতে পারে। সেই জায়গা থেকে কিন্তু প্রথম শুরু হয়েছিল লোক উন্নয়ন কেন্দ্র। স্যার আপনি মনে হয় গিয়েছিলেন এবং আমাদের লোক উন্নয়ন কেন্দ্র শুরু হয় এবং প্রথম অবস্থাতে আমরা 3টা লোক উন্নয়ন কেন্দ্র তৈরি করে সীমান্ত ইউনিয়নে, এবং উনি এই উদ্যোগে স্বাগত জানিয়েই কিন্তু পরবর্তীতে মানে কেন্দ্র ঘরগুলোর আনলাম। আমরা ওয়ার্ড পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে স্ট্যাটিক ক্লিনিক করি, স্যাটেলাইট ক্লিনিক হয়, স্বাস্থ্য ক্যাম্প হয়, ওয়ার্ড মিটিং, আইজিএ প্রশিক্ষণ আছে, কৃষক সমাবেশ আছে, শিক্ষা চর্চা কেন্দ্র হিসাবে পরিচালিত হতে পারে, কোর্ডিয়াট মিটিংগুলো হয় সেখানে ব্যবহার হবে, হস্তশিল্প উৎপাদন কেন্দ্র এবং বিপণন কেন্দ্র হিসাবে, এবং গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে সালিশ বৈঠক বিষয় নিয়ে এটা হতে পারে। এই কেন্দ্রটার এত গুরুত্ব যে আমরা যদি যে কমিটিটা আছে তাদেরই এটা রিকমেন্ড যে আমাদের এই গ্রাম অঞ্চলে এতগুলো ব্যবহার হতে পারে। তো এরপরে যদি আসি যে আসলে সমৃদ্ধ বাড়ি যেটা আমরা আর সময় নাই আমাদের হাতে একেবারে না, সমৃদ্ধ বাড়ি নিয়ে যদি 1 মিনিট একটু বলি যে আমরা সমৃদ্ধ বাড়িটার চাহিদা আছে যে কেন যে একটা গ্রামের বাড়িতে বসে যদি ওই পরিবারটা মাসে 10 থেকে 15,000 টাকা আয় করতে পারে, আমরা বলছি যে ওই বাড়িতে 2টি গরু থাকবে, 3টি ছাগল থাকবে, বিভিন্ন ফলের গাছ থাকবে, তার স্যানিটেশনটা থাকবে। তাহলে এটা কি করেছেন আপনারা? করছেন তো? আমাদের অলরেডি সমৃদ্ধ বাড়ি তৈরি হয়ে গেছে চলমান আছে এবং এই দেখা অনেকেই এই কাজটা করছে আর কি। এটা আমরা বলছি যে এটা মডেল বাড়ি, মানে এটা যদি আসলে আমরা ব্যক্তিগত জীবনেও মানে আমরা করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য এটা কিন্তু একটা মডেল। সমৃদ্ধি বাড়িটা হচ্ছে এটাকে আপনারা কি আন্দোলন হিসেবে গ্রহণ করেছেন কিনা? আমাদের লক্ষ্য হচ্ছে গ্রামের প্রত্যেকটা বাড়ি সমৃদ্ধ বাড়ি হবে। এটা মডেল হিসেবে আমরা 2-1টা করে দিচ্ছি, এটি দেখে অন্যরা অনুপ্রাণিত হচ্ছে এবং সেটা হচ্ছে এবং আমরা আশা করি যে আপনারা গ্রামে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। এইভাবে সমৃদ্ধ হবে গ্রাম, এইভাবে সমৃদ্ধ হবে আমাদের দেশ এবং সর্বোপরি আমাদের দেশ, যেটির চেতনা আমাদের ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে। একেবারে এক কথায় সেটা হচ্ছে এই কর্মসূচিটা আরম্ভ করেছিলেন যার মাথা থেকে, সে হচ্ছে ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, যে কথাটা বললেন আর কি। তার কাছে কি কোনো জিজ্ঞাসা আছে কিনা আপনাদের? স্যার এটা আমি মনে করি যে এটা একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি এবং এটা আমার মনে হয় যে একটা মানে পরিকল্পনা রয়েছে এবং আমার ধারণা যে এটা চলবে, এটা চলতে থাকবে এবং এই চলতে চলতেই আমাদের একটা মানে আপনি যেটা বললেন যে পরিবার, সমাজ, তারপরে আমাদের দেশ একটা সমৃদ্ধি জায়গায় যাবে। অর্থাৎ আমরা বলছি যে মধ্যমায়ের দেশ, আমাদের ডিজিটাল বাংলাদেশ। আমরা এই ডিজিটাল বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা গ্রাম পর্যায় থেকে একেবারে সমৃদ্ধি তুলে নিয়ে আসবো এবং সারা বাংলাদেশে আমরা এই জিনিসটা ছড়াবো। আচ্ছা, অনেক ধরো। হ্যাঁ, 1 সেকেন্ডে যদি বলি যে স্যারের কাছে আসলে আমার যেটা বলা যায়, আমি দীর্ঘ 12 বছরে আমি 9টা চাকরি করেছি বিভিন্ন জায়গায়। তো আমি কাজীপুরে সিরাজগঞ্জে যেটা দেখছি যে বিস্তীর্ণ যে চরগুলো আছে, যে কাজীপুরে 6টা ইউনিয়ন হচ্ছে যে একদম চরে দ্বীপ, যেখানে বিদ্যুৎ নাই, যেখানে সোলার নাই, যেখানে শিক্ষার স্ট্রাকচার আছে কিন্তু ব্যবস্থা নাই, হাট বাজার নাই, স্বাস্থ্য কেন্দ্র নাই, হসপিটাল নাই। এরকম বিস্তীর্ণ চরগুলোতে যদি এই প্রজেক্টটা শুরু করা যায় তাহলে তাদের জন্য খুব একটি যুগ উপযোগী হবে এবং পদক্ষেপ হবে। এই প্রত্যাশাটুকু স্যারের কাছে আপনার মাধ্যমে আমাদের, এবং স্যার যদি নাও দেখে আপনাদের তরফ থেকে আমি স্যারকে বলে দেব। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই সমৃদ্ধ পিকেএসএফ এবং বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই স্টুডিওতে আলোচনায় আমাদেরকে ডাকার জন্য। সুধী দর্শক মণ্ডলী, সমাজে প্রত্যেক ব্যক্তির মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য কর্মসংস্থান, শিক্ষা প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টির মতো কর্মসূচি জরুরি। সমৃদ্ধি কর্মসূচিটি মানুষের জন্য, মানুষকে কেন্দ্র করে কর্মসূচির প্রতিটি আঙ্গিক রচিত হয়েছে। সম্পৃক্ত করা হয়েছে মানুষকে, নিশ্চিত করা হচ্ছে
উন্নয়নে তার অংশগ্রহণ। পিকেএসএফের মানবকেন্দ্রিক এই প্রচেষ্টা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাবো না, কেননা এটি হচ্ছে আমাদের শেষ পর্ব। আমরা আজকে থেকে 4.5 বছর আগে এই কর্মসূচিটি, এই আলোচনাটা আরম্ভ করেছিলাম বাংলা ভিশনের মাধ্যমে। আজকে শেষ করছি। এই 4.5 বছর আমাদের সাথে আপনারা ছিল আমাদের সাথে বাংলা ভিশন। আমরা চেষ্টা করেছি পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের কার্যক্রমগুলো বাংলা ভিশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার, এবং কতটুকু করতে পেরেছি আমি জানি না, আমরা জানি না। আশা করি যতটুকু পেরেছি তার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছে দেশ, জেনেছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন সম্পর্কে, তার কার্যক্রম সম্পর্কে। এই প্রচেষ্টায় আমাদের সাথে যারা থেকেছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, পিকেএসএফের পক্ষ থেকে কৃতজ্ঞতা, এবং যারা এই অনুষ্ঠানের পেছনে রয়েছিলেন, বিশেষ করে বাংলা ভিশনের কলা কৌশলী যারা রয়েছেন, সবার কাছে পিকেএসএফ কৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন।